আপনি যদি পৃথিবীর উত্তর দিকে যেতে থাকেন তবে সর্বশেষ যে দেশটিতে পৌঁছাবেন সেটা হলো নরওয়ে। পৃথিবীর উত্তরে এরপরে আর কোনো দেশ নেই। বর্তমান বিশ্বে নরওয়ের অনেকগুলি পরিচয় আছে, যেমন শান্তির দেশ, নিশীথ সূর্যের দেশ ইত্যাদি। ছবির মতো সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ। নরওয়ের অপরাধ প্রবণতা একেবারেই কম এবং এই দেশটি জীবন ধারণের জন্য অত্যন্ত নিরাপদ। চলুন মরুচরের এই পর্বে নরওয়ে সম্পর্কে বিস্তারিত জেনে আসি। জেনে নিই নরওয়ে ঠিক কতটা উন্নত, কতটা সুন্দর, দেশটিকে কেন নিশীথ সূর্যের দেশ বলা হয়, একজন বাংলাদেশি নরওয়েতে গিয়ে কী কী অসুবিধার সম্মুখীন হতে পারে, দেশের একটি শহরে মরে যাওয়া নিষিদ্ধ, কেন এই অদ্ভুত নিয়ম ইত্যাদি। নরওয়ের সরকারি নাম কিংডম অফ নরওয়ে। এটি উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান 3টি দেশের একটি দেশ। স্ক্যান্ডিনেভিয়া বলতে উত্তর ইউরোপের এমন একটি অঞ্চলকে বোঝায় যেখানে দেশগুলি ইতিহাস, সংস্কৃতি এবং ভাষার দ্বারা ঘনিষ্ঠভাবে জড়িত। সাধারণত নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেনকে স্ক্যান্ডিনেভিয়া বোঝায়, যদিও কখনো কখনো ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফ্যারো দ্বীপপুঞ্জকেও এর অন্তর্ভুক্ত করা হয়। যাই হোক, নরওয়েতে মোট 3,20,249টি দ্বীপ রয়েছে। দেশটিতে এমন অনেক দ্বীপ আছে যেখানে মানুষের কোনো বসবাস নেই, আর হ্রদ রয়েছে প্রায় 4 লক্ষের মতো, যদিও বিভিন্ন উৎসের ভিত্তিতে এই সংখ্যাগুলো কিছুটা কম বেশি হতে পারে। যাই হোক, এত বেশি পরিমাণ দ্বীপ ও হ্রদ থাকার কারণে দেশের উপকূল রেখা অনেক বড়। দেশের উপকূল রেখার দৈর্ঘ্য 83,281 কিলোমিটার। এটি এতই লম্বা যে প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি যদি প্রতিদিন 12 ঘন্টা করে লাগাতারও হেঁটে যায় তবে এই উপকূল পাড়ি দিতে তার 3 বছর 9 মাসেরও বেশি সময় লাগবে। নরওয়ে একটি নর্ডিক দেশ। এর মূল ভূখণ্ড ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপে অবস্থিত, তবে দেশটির বেশ কিছু অঞ্চল পৃথিবীর অন্যান্য স্থানেও রয়েছে যেগুলোকে বলা হয় ওভারসিজ অঞ্চল, যেমন স্ললবার্ড। এটি আর্কটিক মহাসাগরে অবস্থিত, যা মূল ভূখণ্ড থেকে অনেক উত্তরে। জানমায়েন, এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। বুভেট আইল্যান্ড, এটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত, যা নরওয়ের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে, নির্জন একটি দ্বীপ। পিটার ফার্স্ট আইল্যান্ড, এটি অ্যান্টার্কটিকা মহাদেশের অনেক কাছাকাছি দক্ষিণ মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ। কুইন মডল্যান্ড, এটি অ্যান্টার্কটিকার একটি অংশ যার উপরে নরওয়ের দাবি রয়েছে, অর্থাৎ অ্যান্টার্কটিকার এই অংশটি নরওয়ে নিজের বলে দাবি করে, তবে অ্যান্টার্কটিক চুক্তি অনুসারে এই দাবি বর্তমানে স্থগিত রয়েছে। মূল ভূখণ্ড ও এই সকল দ্বীপ মিলিয়ে নরওয়ের মোট ক্ষেত্রফল 3,85,207 বর্গ কিলোমিটার, যা 2.5টি বাংলাদেশের চেয়েও কিছুটা বড়। অথচ এর জনসংখ্যা 1 কোটিও নয়, মাত্র 56,10,049 জন। অর্থাৎ দেশটির প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 15 জন মানুষ বসবাস করে, যা অনেক কম। যেখানে ভারতে প্রতি বর্গ কিলোমিটারে 492 জন এবং বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে 1350 জন মানুষ বসবাস করে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী নরওয়ে সুখী দেশের তালিকাতে সবসময় 1 থেকে 10-এর মধ্যেই ছিল। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 অনুসারে দেশটির অবস্থান 7ম। এই তালিকাতে বাংলাদেশের অবস্থান 134তম, যা প্রমাণ করে যে নরওয়ের মানুষের মধ্যে সামাজিক আস্থা, স্বাধীনতা এবং নিরাপত্তা অত্যন্ত উচ্চমানের, যা তাদের জীবনে সন্তুষ্টি বাড়ায়। অর্থাৎ নরওয়ের মানুষের সুখের পরিমাণ বাংলাদেশের মানুষের সুখের পরিমাণের চাইতে অনেক বেশি। প্রতি বছর শান্তিতে যে নোবেল পুরস্কার দেওয়া হয় তার আয়োজন করা হয় নরওয়ের রাজধানী অসলোতে। ডিসেম্বর মাসের 10 তারিখে এই পুরস্কারের প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেলের মৃত্যু বার্ষিকীতে শান্তিতে নোবেল প্রদান করা হয়। পৃথিবীর সবচেয়ে বড় সড়ক টানেল লারডাল টানেল এই দেশটিতে অবস্থিত, যার দৈর্ঘ্য 24.51 কিলোমিটার। তবে মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম টানেল হল সুইজারল্যান্ডের গথার্ড বেস টানেল, যার দৈর্ঘ্য 57.09 কিলোমিটার, কিন্তু সেটা রেল টানেল, সড়ক টানেল নয়। যাই হোক, দেশের উত্তরে আর্কটিক মহাসাগর এবং ব্যারেন্টস সাগর, পশ্চিমে নরওয়েজিয়ান সাগর যা উত্তর আটলান্টিক মহাসাগরের অংশ, দক্ষিণ পশ্চিম দিকে উত্তর সাগর। দেশের পূর্ব দিকে কোনো সাগর বা মহাসাগর নেই। এখানে রাশিয়ার সাথে 191 কিলোমিটার, ফিনল্যান্ডের সাথে 709 কিলোমিটার এবং সুইডেনের সাথে 1666 কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে। অর্থাৎ এই দেশের স্থল সীমার দৈর্ঘ্য হল 2566 কিলোমিটার। নরওয়ে ইউরোজোনের সদস্য নয়, আবার ইউরোপীয় ইউনিয়নেরও সদস্য নয়, তাই তাদের ইউরো মুদ্রা ব্যবহার করার কোনো বাধ্যবাধকতা নেই। দেশে তাদের নিজেদের মুদ্রা নরওয়েজিয়ান ক্রোন ব্যবহার করে। বর্তমানে এক নরওয়েজিয়ান ক্রোন সমান 12.06 টাকা বা 8.69 রুপি।
তেল ও প্রাকৃতিক গ্যাস নরওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। উত্তর সাগর এবং ব্যারেন্টস সাগরে তেল ও গ্যাসের বিশাল মজুদ রয়েছে। তেল ও গ্যাস থেকে রপ্তানি আয় মোট রপ্তানি আয়ের 40%-এরও বেশি এবং জিডিপির প্রায় 20%। নরওয়ের সরকার তেল ও গ্যাস থেকে প্রাপ্ত বিশাল আয়কে গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল নামে একটি সার্বভৌম সম্পদ তহবিল জমা করে। এই তহবিলটি ভবিষ্যতে দেশের মানুষের পেনশন এবং কল্যাণ নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে। এটি বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিলগুলির মধ্যে একটি, যার মূল্য প্রায় 1.7 ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। নরওয়ের মৎস্য খাত দেশের অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। এটি দেশটির দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। 2025 সালের প্রথমার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত নরওয়ে 1.3 মিলিয়ন টন মৎস্য রপ্তানি করেছে, যার মূল্য ছিল প্রায় 85.2 বিলিয়ন নরওয়েজিয়ান ক্রোন, যা প্রায় 8.45 বিলিয়ন মার্কিন ডলারের সমান। দেশটি বিশ্বের সবচেয়ে বড় স্যামন উৎপাদনকারী দেশ এবং এখানে প্রধানত ওপেন নেট পদ্ধতিতে স্যামন চাষ করা হয়। এই পদ্ধতিতে স্যামনকে সমুদ্রের জলাশয়ে বড় নেট ঘেরের মধ্যে রাখা হয়, যেখানে জল প্রবাহিত হয় এবং মাছ বড় হতে পারে। এছাড়াও দেশটিতে আরও বেশ কিছু খনিজ সম্পদ রয়েছে, যেমন লোহার আকরিক, তামা, নিকেল, জিঙ্ক, টাইটানিয়াম, চুনাপাথর, গ্রানাইট, সোনা ইত্যাদি। দেশের কৃষিপণ্যের ভেতর রয়েছে দুধ, বার্লি, আলু, ওটস, গম, মাংস, মুরগি, ডিম, গাজর, শালগম ইত্যাদি। দেশি শিল্প খাতের মধ্যে উল্লেখযোগ্য হল জাহাজ পরিবহন, খাদ্য প্রক্রিয়াকরণ, জাহাজ নির্মাণ, সজ্জা ও কাগজজাত দ্রব্য, ধাতু, রাসায়নিক দ্রব্য, কাঠ, বস্ত্র ইত্যাদি। নরওয়ে পৃথিবীর শান্তিপূর্ণ, সুখী ও ধনী দেশগুলির মধ্যে অন্যতম। দেশটির রাজধানী অসলোকে বলা হয়ে থাকে এই পৃথিবীর অন্যতম ব্যয়বহুল এবং সমৃদ্ধ শহর। অসলোতে জীবনযাপন তুলনামূলকভাবে শান্ত, নিয়মকানুন মেনে চলা ও স্বাচ্ছন্দ্যময়। শহরটিতে বেশ অনেকগুলো পার্ক, লেক এবং ফিওর্ড রয়েছে, ফলে শহরের মানুষ প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সময় কাটাতে পারে। শহরের বিভিন্ন স্থানে প্রায়শই গান বাজনার আয়োজন করা হয়। পাবলিক ট্রান্সপোর্ট যেমন ট্রাম, বাস, মেট্রো এবং ফেরি খুবই উন্নত, তাই ব্যক্তিগত গাড়ির প্রয়োজন হয় না। নরওয়ের মানুষেরা এসব সার্ভিস পেতে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হলে তারা লাইনে দাঁড়িয়ে শান্তভাবে অপেক্ষা করে, কাউকে ঠেলাঠেলি করে না। এছাড়াও এসব শহর, এমনকি নরওয়ের প্রত্যেকটা অঞ্চলেই সাইকেল চালানো খুবই জনপ্রিয়। তবে অসলো বিশ্বের অন্যতম দামি শহর হওয়ার কারণে এখানকার খরচ তুলনামূলক অনেক বেশি। মনে করুন আপনি একা মানুষ আর আপনার কাছে 2.5 লক্ষ টাকা আছে, তাহলে বাংলাদেশের রাজধানী ঢাকাতে এই টাকা দিয়ে আপনি 1 বছর খুব ভালোভাবে কাটিয়ে দিতে পারবেন। কিন্তু এই 2.5 লক্ষ টাকা বা 20,790 নরওয়েজিয়ান ক্রোন দিয়ে অসলোতে বড়জোর আপনি 1 থেকে 2 মাস বসবাস করতে পারবেন। তবে এখানকার স্থানীয়দের জন্য উঁচু বেতন এবং শক্তিশালী সামাজিক সেবা থাকার কারণে জীবনমান সুষ্ঠু, নিরাপদ এবং সুবিধাজনক, অর্থাৎ তাদের অভাবের ভেতরে পড়তে হয় না। এই দেশটিতে বেকারত্বের হার প্রায় 4%। বার্গেন হল নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর, যা দেশের পশ্চিম উপকূলে অবস্থিত। এটি 1000 বছরেরও বেশি পুরনো এবং ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয়। বার্গেনকে ঘিরে আছে 7টি পাহাড়, তাই এটিকে কখনো কখনো 7 পাহাড়ের শহর নামে ডাকা হয়। আইএমএফ এর 2025 সালের সর্বশেষ হিসাব মতে নরওয়ের নমিনাল জিডিপি 504.276 বিলিয়ন মার্কিন ডলার, যা 31তম, এবং পার ক্যাপিটা নমিনাল জিডিপি 89,694 মার্কিন ডলার, যা 6ষ্ঠতম, এবং পার্সেজিং পাওয়ার প্যারিটি অনুযায়ী জিডিপি 606.59 বিলিয়ন মার্কিন ডলার, যা 49তম। এই ক্যাটাগরিতে পার ক্যাপিটা জিডিপি 1,07,892 মার্কিন ডলার, যা 5মতম। অর্থাৎ মোট অর্থনীতির আকার থেকে বোঝা যায় যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে নরওয়ের অর্থনীতির আকার খুব একটা বড় নয়। এটি বৈশ্বিক অর্থনীতির একটি মাঝারি শক্তির দেশ। তবে মনে রাখতে হবে এই জিডিপি তৈরি হয়েছে মাত্র 56 লক্ষ মানুষের মাধ্যমে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো 34 কোটি বা চীনের মতো 141 কোটি মানুষের মাধ্যমে নয়। তাই তো মাথাপিছু জিডিপির দিক থেকে বোঝা যায় নরওয়ের মোট সম্পদ তুলনামূলকভাবে কম সংখ্যক মানুষের মধ্যে ভাগ হয়েছে। এর ফলে প্রতিটি নাগরিকের গড় আয় এবং ক্রয় ক্ষমতা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। অর্থাৎ এটি নিঃসন্দেহে বলা যায় যে দেশটি খুব উঁচু পর্যায়ের ধনী। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025-এ প্রকাশিত রিপোর্টে 1990 থেকে 2022 সাল পর্যন্ত নরওয়ে ছিল প্রথম। 2023 সালে নরওয়ে হয়েছে দ্বিতীয় আর প্রথম স্থানে চলে গেছে আইসল্যান্ড।
এই তালিকাতে বাংলাদেশের র্যাঙ্ক 130। এক কথায় আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে নরওয়ে একটি সমৃদ্ধ, স্থিতিশীল এবং উন্নত দেশ, যা তার নাগরিকদের জীবনমান উন্নত করতে এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সফল হয়েছে। এটি অতি উন্নত মানব উন্নয়নের একটি আদর্শ উদাহরণ। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 অনুসারে নরওয়ের র্যাঙ্ক 32, যা যুক্তরাজ্যের কাছাকাছি। এই শান্তিসূচকে বাংলাদেশের র্যাঙ্ক 123। যাই হোক, এটা নিশ্চিত যে নরওয়ে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ, যেখানে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, আইনশৃঙ্খলা সমস্যা ও সামাজিক সহিংসতার মাত্রা অত্যন্ত কম। 2024 সালের তথ্যমতে দেশের মানুষ ধর্মীয়ভাবে 68.5% খ্রিস্টান, 27.3% নাস্তিক, 3.4% মুসলিম, 0.4% বৌদ্ধ, 0.21% হিন্দু এবং 0.19% অন্যান্য ধর্মের মানুষ রয়েছে। দেশের প্রায় 84% মানুষই শহরে বসবাস করে। মোট জনসংখ্যার প্রায় 99% মানুষই শিক্ষিত। বেশ কিছু উৎস অনুসারে এই পরিমাণটি 100%। যাই হোক, নরওয়েতে আপনি যত মানুষ দেখতে পাবেন তারা মূলত জাতিগোষ্ঠীভাবে 79.2% নরওয়েজিয়ান এবং বাকি 20.8% অনরওয়েজিয়ান মানুষ, যাদের অধিকাংশই অন্যান্য ইউরোপীয়। নরওয়ের এই অংশটি হল স্ললবার্ড দ্বীপপুঞ্জ। স্ললবার্ড হল পৃথিবীর সবচেয়ে উত্তরের স্থায়ীভাবে বসবাসযোগ্য স্থান। পৃথিবীর উত্তরে এরপরে আর কোনো স্থান নেই যেখানে মানুষের বসবাস রয়েছে। এই দ্বীপপুঞ্জে বরফের বিস্তীর্ণ রাজত্বে মেরু ভাল্লুকের সংখ্যা মানুষের সংখ্যার চেয়ে বেশি। এটি নরওয়ের একটি হিমশীতল ভূখণ্ড। এখানে আপনি দেখতে পাবেন অদ্ভুত উত্তর মেরুর প্রাণীজগৎ, যেমন মেরু ভাল্লুক, আর্কটিক শেয়াল, সিল ইত্যাদি। মেরু ভাল্লুক হল দেহের ভরের দিক থেকে এই পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির স্থল মাংসাশী প্রাণী। হাতি সবচেয়ে বড় হলেও তা মাংসাশী নয়। প্রাপ্তবয়স্ক পুরুষদের ওজন 300 থেকে 800 কেজি পর্যন্ত হয়ে থাকে। এর নাম মেরু ভাল্লুক হলেও এটি পৃথিবীর 2 মেরুতেই পাওয়া যায়, বিষয়টি এমন নয়। দক্ষিণ মেরু অর্থাৎ অ্যান্টার্কটিকাতে কোনো মেরু ভাল্লুক পাওয়া যায় না। এটি কেবলমাত্র উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলের কাছাকাছি পাওয়া যায়। বিশ্ববিখ্যাত স্লালবার্ড গ্লোবাল সিড ভল্ট নরওয়ের এই দ্বীপপুঞ্জের স্পিটসবার্গেন দ্বীপে উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত। এটি মূলত লংয়ারবাইন শহরের কাছে একটি পাহাড়ের গভীরে তৈরি করা হয়েছে, যাকে সাধারণত ডুমসডে ভল্ট বা শেষ বিচার দিনের ভান্ডার নামেও ডাকা হয়। পৃথিবীর বিভিন্ন ফসলের বীজ এখানে সুরক্ষিত রয়েছে। ভবিষ্যতে কোনো প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ুর পরিবর্তন, রোগ বা যুদ্ধের মতো কোনো বিপর্যয় থেকে পৃথিবী থেকে কোনো জাত যদি হারিয়ে যায় বা খাদ্য সংকটে পড়ে, তখন এখান থেকে বীজ নিয়ে তা আবার ফলানো যাবে। ভল্টটি এমন একটি স্থানে তৈরি করা হয়েছে যেখানে মাটির নিচে স্থায়ীভাবে বরফ জমে থাকে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও এখানকার তাপমাত্রা খুব কমই থাকবে, যা বীজের দীর্ঘমেয়াদী সংরক্ষণে সহায়তা করবে। আর্কটিক অঞ্চলের এই দ্বীপটি রাজনৈতিকভাবে খুবই স্থিতিশীল এবং দুর্গম, যা একে মানবসৃষ্ট এবং প্রাকৃতিক উভয় ধরনের বিপদ থেকে সুরক্ষিত রাখে। এটি অত্যন্ত উচ্চমানের নিরাপত্তা ভাণ্ডার, যেখানে সাধারণ মানুষের যাওয়ার অনুমতি নেই। নরওয়ের জনগণের দূরদর্শিতা এবং দায়িত্বশীলতার পরিধি যে কত বড় তা এই বীজ ভাণ্ডারটির মাধ্যমেও কিছুটা অনুমান করা যায়। পৃথিবীর উত্তর মেরুর সবচেয়ে কাছের শহর হল এই লংয়ারবাইন। এটি উত্তর মেরু থেকে প্রায় 1300 কিলোমিটার দূরে অবস্থিত। এটি এই বিশ্বের সবচেয়ে উত্তরের শহর। লংয়ারবাইন তার কয়লা খনি, গবেষণা কেন্দ্র এবং পর্যটন শিল্পের জন্য পরিচিত। অবাক করার বিষয় হল এই শহরে মরে যাওয়া নিষিদ্ধ। হাস্যকর মনে হলেও এর বৈজ্ঞানিক কারণ রয়েছে। এর কারণ হল এখানকার পার্মাফ্রস্ট বা স্থায়ীভাবে জমে থাকা মাটি, যা মৃতদেহকে স্বাভাবিকভাবে পচতে দেয় না। ফলে দেহ বছরের পর বছর অপরিবর্তিত থাকে, যাতে করে রোগজীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। এ কারণে মারাত্মক অসুস্থ রোগীদের শেষ সময়টুকু কাটানোর জন্য অন্য কোথাও নিয়ে যাওয়া হয়। নরওয়ের অফিসিয়াল ভাষা হল দুটি, নরওয়েজিয়ান এবং সামি। তবে সাধারণত প্রায় সকলেই ইংরেজি বুঝতে ও বলতে পারে। দেশটির নাগরিকদের নরওয়েজিয়ান বলা হয়। নরওয়েজিয়ানরা তাদের ব্যক্তিগত জীবনকে অত্যন্ত মূল্যবান মনে করে এবং এতে অন্য কারো হস্তক্ষেপ একেবারেই পছন্দ করে না। কে কার সাথে সম্পর্ক করছে, কবে বিয়ে হবে, কার আয় কত, কে কি পছন্দ করে, এই প্রশ্নগুলো নরওয়েতে সাধারণত জিজ্ঞেস করা হয় না, আর করলেও মানুষ সেটিকে অশোভন মনে করে। তারা অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলায় না। লাইনে দাঁড়ানো, সময় মতো উপস্থিত হওয়া এবং ব্যক্তিগত স্থানের প্রতি সম্মান দেওয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে। নরওয়েজিয়ানরা শান্ত, ভদ্র ও সংযত। তারা সাধারণভাবে উচ্ছ্বাসপূর্ণ নয়, বরং তারা নম্রতা ও শালীনতাকে বেশি গুরুত্ব দেয়। দেশটির নাগরিকদের মধ্যে বই পড়ার অভ্যাস ব্যাপক এবং বই পড়ার হার খুবই বেশি।
দেশের অধিকাংশ মানুষই রাতে বাইরে যাওয়ার ক্ষেত্রে নিজেকে অনিরাপদ মনে করে না। নরওয়েতে ব্যক্তিগত আয় ও করের তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। দেশের ট্যাক্স প্রশাসন স্ক্যাটেলিস্টের নামে পরিচিত ট্যাক্স রেকর্ড প্রকাশ করে, যেখানে কার আয় কত, ব্যয় কত, কত কর আর কতটুকু সম্পত্তি তা যে কেউ দেখতে পারবে। তারা বেশ স্বচ্ছ। দেশের মানুষ প্রায় সকলেই ফর্সা ও সুন্দর, কেননা দেশটি পৃথিবীর উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত, যেখানে সূর্যের আলো খুব কম পড়ে। নরওয়ের মানুষের পূর্বপুরুষ হাজার হাজার বছর ধরে কম সূর্যালোকে বসবাস করে আসছেন। এই কারণে তাদের ত্বকে মেলানিন কম থাকে। মেলানিন কম থাকার কারণে তারা বেশ ফর্সা। অপরপক্ষে আফ্রিকায় সূর্যালোক খুবই বেশি পড়ে, ফলশ্রুতিতে সেখানকার মানুষও কালো। যাই হোক, নরওয়েতে একটি রাস্তা আছে যাকে প্রায়শই পৃথিবীর শেষ রাস্তা বলা হয়। রাস্তাটির নাম E69 হাইওয়ে। ইউরোপের মূল ভূখণ্ডের উপর এটিই হলো এই পৃথিবীর সবচেয়ে উত্তরের রাস্তা। এই রাস্তা ধরে স্থলপথে উত্তর মেরুর সবচেয়ে কাছাকাছি যাওয়া যায়। এই রাস্তা ধরে আপনি যতই সামনে এগোতে থাকবেন ততই মনে হবে এই বুঝি পৃথিবী শেষ হয়ে আসছে, আর সামনে এগোনো যাবে না। ভয়ানক, রহস্যময় এবং ব্যতিক্রমী এই রাস্তায় একা যাওয়া নিষেধ। এটি নরওয়ের উত্তরের শহর নর্ডক্যাপ পর্যন্ত চলে গেছে। নর্ডক্যাপ হল ইউরোপের মূল ভূখণ্ডের সবচেয়ে উত্তরের স্থান, যেখানে গাড়ি নিয়ে যাওয়া যায়। নর্ডক্যাপের চূড়ায় একটি বিশাল ধাতব গ্লোব স্থাপিত আছে, যা এই স্থানটির বৈশ্বিক গুরুত্বের প্রতীক। পর্যটকেরা এখানে এসে ছবি তুলতে ভালোবাসেন। যাই হোক, এই রাস্তাটি বছরের বেশিরভাগ সময়ই বরফে ঢাকা থাকে এবং প্রায়শই বন্ধ থাকে। এই সময় এই রাস্তাটি ধরে ভ্রমণ করা খুবই অনিরাপদ। আবহাওয়া হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে এবং শক্তিশালী ঝড় শুরু হতে পারে। এ সময় যদি এই রাস্তাতে আপনি হারিয়ে যান, তবে চারিদিকে শুধু বরফের সাদা অন্ধকার চোখে পড়বে। বরফ ঢাকা পথ এবং প্রচণ্ড বাতাসের কারণে এখানে যাত্রা করাটা সত্যিকারের রোমাঞ্চকর। তবে গ্রীষ্মকালে এই রাস্তার সৌন্দর্য আরও বেশি অসাধারণ, কেননা চারিদিকে তাকিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায়। রাস্তাটি নরওয়েজিয়ান সমুদ্রের পাশ দিয়ে চলে গেছে এবং এর চারপাশের দৃশ্য, যেমন ছোট ছোট ফিশিং ভিলেজ এবং বরফের চূড়া, ভ্রমণকারীদের মুগ্ধ করে। এই সব জায়গা থেকে অরোরা খুব ভালোভাবে দেখা যায়, যা পৃথিবীকে যেন অন্য এক দুনিয়া বানিয়ে দেয়। এর নৈসর্গিক সৌন্দর্য যে কারো মনকে অন্যমনস্ক করে দেয়। সড়কটি অত্যন্ত সংকীর্ণ, পাহাড়ি এবং হিমবার মধ্য দিয়ে অতিক্রম করেছে। উত্তর মেরুর খুব কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে নরওয়ের আবহাওয়া অত্যন্ত ঠান্ডা। এখানে বছরের 8 মাসই কনকনে শীত থাকে। দেশের আবহাওয়া প্রধানত উত্তর ইউরোপের জলবায়ুর প্রভাব নিয়ে গঠিত। নরওয়ে বেশ লম্বাটে, তাই এর আবহাওয়া অত্যন্ত বৈচিত্র্যময়। দেশের দক্ষিণাংশে তুলনামূলকভাবে হালকা বরফহীন শীতকাল দেখা যায়, কিন্তু যতই উত্তরের দিকে যাওয়া যায় এর আবহাওয়া ততই শীতল হতে থাকে। আর্কটিক অঞ্চলে কঠোর শীত পড়ে এবং বছরের প্রায় পুরো সময়ই বরফে ঢেকে থাকে। আর এই কারণেই দেশের বেশিরভাগ মানুষ দক্ষিণাঞ্চলে বসবাস করে। দেশের রাজধানী এবং বড় বড় শহরগুলোও এই দিকে অবস্থিত, আর উত্তরের অভ্যন্তরীণ শহরগুলি খুব কম জনবসতিপূর্ণ। অনেক ক্ষেত্রেই বলতে শোনা যায় নরওয়েতে 6 মাস দিন এবং 6 মাস রাত থাকে। মূলত এই কথাটি সত্য নয়। নরওয়ের উত্তরাঞ্চলে, বিশেষ করে আর্কটিক সার্কেলের উত্তরে অবস্থিত অঞ্চলে সাধারণত নভেম্বর মাসের শেষ থেকে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত একটানা সূর্য ওঠে না। এই ঘটনাকে পোলার নাইট বলা হয়। আপনি যদি নরওয়ের নর্ডক্যাপের কাছাকাছি এলাকাতে থাকেন, তবে মোটামুটি 60 দিন টানা দিন বা টানা রাত দেখতে পাবেন। আর আপনি যদি নরওয়ের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে, অনেক উত্তরে অবস্থিত স্লালবার্ড দ্বীপপুঞ্জে থাকেন, তবে একটানা 4 মাস পর্যন্ত দিন এবং 4 মাস পর্যন্ত রাত দেখতে পাবেন, কিন্তু তা কখনোই 6 মাস ব্যাপী নয়। এভাবে আপনি যতই মেরুর কাছাকাছি যাবেন ততই টানা দিন এবং টানা রাতের দৈর্ঘ্য বাড়বে। আপনি যদি যেতে যেতে একেবারে মেরুতে চলে যান, হোক সে উত্তর মেরু বা দক্ষিণ মেরু, তবে সেখানে আপনি টানা 6 মাস রাত এবং টানা 6 মাস দিন দেখতে পাবেন। কিন্তু নরওয়ের ক্ষেত্রে বিষয়টি সত্য নয়। নরওয়ের ক্ষেত্রে সর্বোচ্চ 4 মাস দিন 4 মাস রাত হতে পারে। যাই হোক, রাতেও সূর্য আকাশে থাকার কারণে নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। যদিও এই ঘটনা কেবলমাত্র নরওয়েতেই নয়, পৃথিবীর বেশ কিছু দেশে হয়ে থাকে, যেমন সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড, কানাডা, রাশিয়া, গ্রিনল্যান্ড, আলাস্কা ইত্যাদি। এই দেশগুলোর কিছু অংশ আর্কটিক সার্কেলের ভিতরে অবস্থিত হওয়ায় নিশীথ সূর্যের দেখা এই দেশগুলি থেকেও পাওয়া যায়। নরওয়ের জনপ্রিয় খেলাগুলির মধ্যে আছে স্কিইং, ফুটবল, হ্যান্ডবল, আইস হকি, স্কি জাম্পিং, স্নোবোর্ডিং ইত্যাদি।
নরওয়ে অত্যন্ত সভ্য একটি দেশ। দেশটিতে শিশুদের কাছে বিজ্ঞাপন দেখানো আইনত কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং কিছু ক্ষেত্রে তা সম্পূর্ণ নিষিদ্ধ। নরওয়ের সম্প্রচার আইন অনুসারে টেলিভিশন এবং রেডিওতে 12 বছরের কম বয়সী শিশুদের লক্ষ্য করে সরাসরি কোনো বিজ্ঞাপন প্রচার করা যাবে না। এর অর্থ হল শিশুদের অনুষ্ঠান চলাকালীন কোনো বিজ্ঞাপন দেখানো যাবে না। এই দেশটিতে শিশু মৃত্যুর হার অত্যন্ত কম। নরওয়ের জেলখানাগুলিকে সাধারণত পৃথিবীর সবচেয়ে মানবিক এবং আধুনিক জেলখানাগুলির মধ্যে গণ্য করা হয়। দেশি জেল ব্যবস্থা বিশ্বের মধ্যে অনন্যভাবে পরিচালিত হওয়ার কারণ এটি মূলত পুনর্বাসন ভিত্তিক। এখানে বন্দীদের শাস্তির চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় তাদেরকে সমাজে পুনঃপ্রবেশের জন্য প্রস্তুত করা। জেলগুলোর পরিবেশ সাধারণত আরামদায়ক, যেখানে ব্যক্তিগত সেল, বেডরুম, বাথরুম, রেস্তোরাঁ, রান্নাঘর, লাইব্রেরি, টেলিভিশন এবং খেলাধুলার সুবিধা রয়েছে। এই নীতির কারণে নরওয়েতে বন্দীদের পুনরায় অপরাধ করার হার বিশ্বের সবচেয়ে কম। নরওয়েতে অপরাধের হার বিশ্বের সর্বনিম্নগুলির একটি। এখানে আপনি তেমন কোনো অপরাধ খুঁজে পাবেন না। আর স্ভালবার্ড দ্বীপপুঞ্জে অপরাধের সংখ্যা একেবারে শূন্যের কোঠায়। নরওয়ের পুলিশেরা সাধারণত অস্ত্র বহন করে না, তবে গুরুতর বা বিপজ্জনক পরিস্থিতিতে অস্ত্র ব্যবহারের জন্য তাদের প্রশিক্ষণ রয়েছে। কতটা ভদ্র মানুষের দেশ হলে পুলিশ নিজেদের সাথে অস্ত্র বহনের প্রয়োজন বোধ করে না তা বেশ অনুমেয়। নরওয়েতে দুর্নীতির মাত্রা অত্যন্ত কম। জনগণ বিশ্বাস করে যে সরকারি প্রতিষ্ঠানগুলো স্বচ্ছভাবে কাজ করে এবং জনগণের জন্য নিবেদিত। এই দেশটির মোট ভূমির প্রায় 33.84% বনভূমি। দেশটিতে অনেক পর্বত রয়েছে। এখানকার উপকূলীয় অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর ফিওর্ডগুলো। এগুলো মূলত হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট গভীর, সরু এবং দীর্ঘ সমুদ্রের খাড়ি। সোগনে ফিওর্ড নরওয়ের বৃহত্তম এবং গভীরতম ফিওর্ড, যার দৈর্ঘ্য 204 কিলোমিটার এবং গভীরতা 1.3 কিলোমিটার। এই ফিওর্ডগুলো স্ক্যান্ডিনেভীয় পর্বতমালাগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, যা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই দেশটির সরকার ও সাধারণ মানুষ অত্যন্ত পরিবেশ সচেতন। পরিবেশ ঠিক রাখতে তারা কার্বন উৎপন্ন হয় এমন কাজ কমিয়েছে। যেমন দেশটির নতুন গাড়ির মধ্যে 80% বা তার চেয়ে বেশিই বৈদ্যুতিক গাড়ি, যেখানে কোনো জীবাশ্ম জ্বালানিকে পোড়ানোর প্রয়োজন পড়ে না। তবে এটা মনে হতে পারে এই গাড়িগুলোকে চার্জ করার জন্য যে বিদ্যুতের প্রয়োজন হয় তা তো জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে তৈরি করা হয়। মূলত সেটিও ঠিক নয়, কেননা নরওয়ের বিদ্যুতের উৎসগুলো হলো জলবিদ্যুৎ 89.1%, বায়ুবিদ্যুৎ 9.2%, সৌরবিদ্যুৎ 0.2%, জীবাশ্ম জ্বালানি হতে 1.2%, জৈব বস্তু এবং বর্জ্য থেকে 0.2% বিদ্যুৎ উৎপাদন হয়, যার প্রায় অতি সামান্য একটু অংশ বাদে পুরোটাই পরিবেশ বান্ধব। নরওয়ের মানুষ সাইকেল চালাতেও অত্যন্ত বেশি ভালোবাসে এবং এটি তাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে বড় শহরগুলোতে যেমন অসলো, বার্গেনে সাইকেল চালানো খুবই জনপ্রিয়। দেশটির সরকার সাইক্লিস্টদের জন্য উন্নত অবকাঠামো তৈরি করেছে। বেশিরভাগ শহরে সাইকেল চালানোর জন্য আলাদা লেন বা রাস্তা রয়েছে, যা যাতায়াতকে আরও বেশি নিরাপদ ও সহজ করে তোলে। তবে এই দেশটিতে করের হার অনেক বেশি। স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তার মতো মৌলিক পরিষেবাগুলো জনগণের করের টাকায় বিনামূল্যে বা খুব স্বল্প খরচে প্রদান করা হয়। এজন্য এই দেশটিতে ট্যাক্সের রেট অনেক বেশি, কিন্তু ফলশ্রুতিতে দেশটির মানুষ অনেক সেবা পায়। 2025 সাল অনুসারে নরওয়ের সর্বোচ্চ আয়কর হল 47.4%, তবে এটি কিছু শর্ত সাপেক্ষে 53.9% পর্যন্ত হতে পারে। নরওয়েতে বসবাসকারী বাংলাদেশিদের সংখ্যা তেমন একটা বেশি নয়। আনুমানিক 5,000 মতো বাংলাদেশি নরওয়েতে বসবাস করে, তবে সাম্প্রতিক বছরগুলোতে ধীরে ধীরে তা বৃদ্ধি পাচ্ছে। কোন কারণে বাংলাদেশিরা নরওয়েতে যায়? এর কারণ হল উচ্চশিক্ষা, উচ্চ বেতন ও অর্থনৈতিক সুযোগ, উচ্চ জীবনযাত্রার মান, পারিবারিক পুনর্মিলন ইত্যাদি। উচ্চশিক্ষার জন্য একজন বাংলাদেশি শিক্ষার্থী প্রথম নরওয়েতে গিয়ে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। সবচেয়ে বড় অসুবিধার মধ্যে একটি হল দেশটির চরম শীতল জলবায়ু এবং দীর্ঘ অন্ধকার বা দীর্ঘদিন, যা মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। জীবনযাত্রার উচ্চ ব্যয় আরও একটি বড় সমস্যা, যেখানে বাসস্থান, খাদ্য এবং দৈনন্দিন জিনিসপত্রের খরচ অনেক বেশি। নরওয়েজিয়ানদের সংরক্ষিত স্বভাবের কারণে নতুন বন্ধু তৈরি করা বা সামাজিক জীবন গড়ে তোলা বেশ কঠিন হতে পারে। যদিও এখানকার বেশিরভাগ মানুষই ইংরেজি বুঝতে ও বলতে পারে, কিন্তু নরওয়েজিয়ান ভাষা না জানা থাকলে পার্ট টাইম কাজ খুঁজে পেতে এবং সমাজে মিশে যেতে বাধার সৃষ্টি হয়। এছাড়াও নরওয়ের স্বাধীন গবেষণা ও স্বশিক্ষার উপর নির্ভরশীল একাডেমিক সিস্টেমও বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নতুন ও কঠিন হতে পারে।
অধিকাংশ ক্ষেত্রে নরওয়ের উচ্চশিক্ষা অর্থাৎ বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যন্ত লেখাপড়া টিউশন ফি ছাড়াই দেওয়া হয়, বা তা লাগলেও খুব একটা বেশি নয়। দেশের বিশ্ববিখ্যাত কিছু বিশ্ববিদ্যালয় হল ইউনিভার্সিটি অফ অসলো, নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অফ বার্গেন, ইউআইটি, দ্য আর্কটিক ইউনিভার্সিটি অফ নরওয়ে, নরওয়েজিয়ান স্কুল অফ ইকোনমিক্স ইত্যাদি। নরওয়ের ইতিহাস হাজার বছর পুরনো। 1200 বছর আগে এখানে ভাইকিংদের বসবাস ছিল। ভাইকিংরা ছিল মূলত স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের নাবিক, ব্যবসায়ী, অভিযাত্রী, যোদ্ধা ও জলদস্যু। প্রায় 800 থেকে 1066 সাল পর্যন্ত এই ভাইকিংরা সমুদ্রপথে ইউরোপের বিভিন্ন স্থানে অভিযান চালাত, ডাকাতি ও বাণিজ্য করত এবং নতুন বসতি স্থাপন করত। তারা আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ডের মতো নতুন ভূমি আবিষ্কার করে, এমনকি তারা উত্তর আমেরিকাতেও পৌঁছেছিল। এই ভাইকিংদের দ্বারাই মূলত আজকের এই নরওয়ের সূচনা। ভাইকিং যুগের পর নরওয়ে দুর্বল হতে শুরু করে। 1380 সালে নরওয়ে ডেনমার্কের সঙ্গে একটি ব্যক্তিগত রাজকীয় জোট গঠন করে এবং পরে সুইডেনও এই জোটে যোগ দিলে 1397 সালে কালমার ইউনিয়ন গঠিত হয়। এই ইউনিয়ন থেকে সুইডেন বেরিয়ে এলেও নরওয়ে প্রায় 417 বছর ধরে ডেনমার্কের অধীনে ছিল। এই দীর্ঘ সময়ে নরওয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তার ক্ষমতা হারিয়ে ফেলে এবং ডেনমার্কের একটি প্রদেশ হিসেবে পরিচিতি লাভ করে। অবশেষে নরওয়ের মানুষ সুইডেনের সঙ্গে এই জোট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। 4 নভেম্বর 1814 সালে নরওয়ে সুইডেনের সঙ্গে সংযুক্ত হয়ে সুইডেন নরওয়ে ইউনিয়ন গঠন করে। এই সময় নরওয়ে স্বাধীন সংবিধান পায়, কিন্তু বিদেশি নীতি ও প্রতিরক্ষা বিষয়ে সুইডেনের নিয়ন্ত্রণ ছিল। অবশেষে দীর্ঘ এক রাজনৈতিক প্রক্রিয়ার পর 7 জুন 1905 সালে নরওয়ে শান্তিপূর্ণভাবে সুইডেন থেকে বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে। প্রথম বিশ্বযুদ্ধ জুড়ে নরওয়ে নিরপেক্ষ ছিল, তবে ব্রিটিশ সরকারের কূটনৈতিক চাপের ফলে তারা মিত্রশক্তির পক্ষে গিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নরওয়ে আবারও নিরপেক্ষতা ঘোষণা করে, কিন্তু 9 এপ্রিল 1940 সালে জার্মান বাহিনী তাদের আক্রমণ করে। যদিও নরওয়ে জার্মানদের আকস্মিক আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। বর্তমানে নরওয়েতে সাংবিধানিক রাজতন্ত্র চালু আছে। নরওয়ে যে সকল পণ্য রপ্তানি করে অর্থাৎ বিক্রি করে তা হল অপরিশোধিত পেট্রোলিয়াম, মাছ, অ্যালুমিনিয়াম ইত্যাদি। নরওয়ে যে সকল দেশের কাছে তাদের পণ্য বিক্রি করে জার্মানি, যুক্তরাজ্য, সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস ইত্যাদি। নরওয়ে যে সকল পণ্য আমদানি করে অর্থাৎ তারা নিজেরা কিনে তা হল গাড়ি, পরিশোধিত পেট্রোলিয়াম, জাহাজ, নিকেল, পোশাক ইত্যাদি। যে সকল দেশের কাছ থেকে তারা এই সকল জিনিস কিনে থাকে সেগুলো হল সুইডেন, জার্মানি, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ইত্যাদি। নরওয়ে অত্যন্ত ভদ্র দেশ হওয়ার কারণে বর্তমানে অন্য কোনো দেশের সাথে আনুষ্ঠানিক শত্রুতা নেই। দেশটি বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্থার সদস্য, যেমন ইউনাইটেড নেশনস, ন্যাটো, ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আর্কটিক কাউন্সিল, কাউন্সিল অফ ইউরোপ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, স্ক্যান্ডিনেভিয়ান ইউনিয়ন, নর্ডিক কাউন্সিল, শেনজেন এরিয়া ইত্যাদি। তবে নরওয়ে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোজোনের সদস্য নয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। মরুচর চ্যানেলটিকে যদি রুচিশীল এবং শিক্ষণীয় মনে হয় তাহলে বিনীত অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।